হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমাদের কাছে প্রথমেই বলে দিই যে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে অ্যাপ MH এডুকেশন ল্যাব, এটা তোমরা ইনস্টল করতে পারো। এই অ্যাপটাতে যে সমস্ত কোর্সগুলো চলছে সেই সমস্ত কোর্সগুলো ইউজ করে কিন্তু বহু পরীক্ষার্থী WBCS-এ কৃতকার্য হয়েছে। অতএব তোমরা যদি তোমাদের WBCS-এর প্রিপারেশানকে একটা ভালো বুস্ট আপ দিতে চাও, একটা কিকস্টার্ট দিতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের অ্যাপটাকে ইনস্টল করো। অলরেডি অনেকেই জানো আমাদের এই অ্যাপটা সম্বন্ধে, তারপরে যদি এখনও অবধি কেউ না জেনে থাকো তাদেরকে বলবো তোমরা অবশ্যই গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটাকে ইনস্টল করো, এবং ইনস্টল করে যে ধরনের কোর্সগুলো চলছে সেই কোর্সগুলো কিন্তু তোমরা এভেল করতে পারো। আর আমাদের যে কোনো কোর্সের উপরে কিন্তু তোমাদের 30% ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কোর্সগুলো সম্বন্ধে এখানে দেওয়া আছে। আমাদের মেন কোর্স আছে, স্পেশাল কোর্স আছে, সেপারেট কোর্স আছে। এটা তোমরা ভিডিও পজ করে একটু দেখে নিও, এটা সম্বন্ধে ডিটেলসে অলরেডি তোমাদের বলা আছে। যদি নতুন কেউ থাকো তোমরা দেখে নিও। আর এটা আমার নামের কোড SUBA30, এটা তোমরা দেখতে পাচ্ছ। এইটা তোমরা ইউজ করলে ইনস্ট্যান্ট যে কোনো কোর্সের উপর কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু কুপন কোডটা ইউজ করবে, এটা স্পেশালি তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে। তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। তো আজকে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। আজকে আমরা কি করব, আজকে আমরা আবার মডার্ন ইন্ডিয়ার কিছু বা ইন্ডিয়ার ন্যাশনাল মুভমেন্ট INM এর কিছু কোশ্চেন আমরা কি করব, আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হুইচ হ্যাপেন্স ইন 23 নভেম্বর 1919। আমাদের অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স, যেটা 23 নভেম্বর 19, অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা এখানে কোশ্চেনের সঙ্গে ঢুকে গেছে। খিলাফত আন্দোলন, অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স 23 নভেম্বর 1919 যেটা হয়েছিল, সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন? সেখানে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আর কেউ না, নান আদার দেন আমাদের মহাত্মা গান্ধী। অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, মহাত্মা গান্ধী। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য খুদা-ই খিদমতগার পার্টি? খুদা-ই খিদমতগার পার্টিটাকে কে স্থাপনা করেছিলেন? খুদাই খিদমতগার পার্টিটাকে স্থাপনা করেছিলেন কে? সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে ফ্রেন্ডস? এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, খান আব্দুল গফর খান, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়ে থাকে। খান আব্দুল গফর খান, তিনি এরা স্থাপনা করেছিলেন খুদাই খিদমতগার নামে। এই পার্টিটাকে উনি স্থাপনা করেছিলেন কবে? 1929-এ, 1929 খ্রিস্টাব্দে উনি এই পার্টিটাকে কী করেছিলেন? এই পার্টিটাকে স্থাপনা করেছিলেন 1929-এ। Which Indian mass movement began with famous ডান্ডি মার্চ অফ মহাত্মা গান্ধী? আমাদের মহাত্মা গান্ধী যে ডান্ডি মার্চ করেছিলেন, এটা তোমরা সকলেই জানো। ডান্ডি মার্চটা অ্যাকচুয়ালি কী ছিল? আমাদের সল্ট সত্যাগ্রহ ছিল। তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কোন লার্জ স্কেল মুভমেন্টটা বা মাস মুভমেন্ট উনি শুরু করেছিলেন সেটা এখানে জানতে চেয়েছে। সেটা কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, মানে আইন অমান্য আন্দোলন। নন কোঅপারেশনটা কি? সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। কুইট ইন্ডিয়া হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন। সিভিল ডিসওবিডিয়েন্স কি? আইন অমান্য আন্দোলন। তো এখানে দেখো বলা হচ্ছে যে 12 মার্চ 1930-এ উনি এই মার্চটা করেছিলেন। দ্য সল্ট মার্চ ওয়াজ এ 24-day সল্ট মার্চ, 24 দিন টোটাল ছিল এটা, হুইচ ওয়াজ এ নন ভায়োলেন্ট ইন নেচার, is historically significant as it led to the mass civil disobedience movement. And here's all you need to know about Salt March or Dandi March is that the Salt March began on March 12, 1930 and continued till April 6, 1930. টোটাল 24 দিন, মানে নিয়ার অ্যাবাউট 1 মাস বা 3 সপ্তাহ এটা চলেছিল। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্রেট রেভলিউশনারিজ ওয়াজ দ্য ব্রেন বিহাইন্ড দ্য চিটাগং আর্মি রেড? চিটাগং আর্মি রেড যেটা হয়েছিল, সেই চিটাগং আর্মি রেডের পিছনের মাস্টার মাইন্ড কে ছিলেন, বা অ্যাকচুয়ালি ব্রেন কে ছিলেন? চিটাগং আর্মি রেডের পিছনের ব্রেন কে ছিলেন? সেটা ছিলেন আমাদের নান আদার দেন অপশান সি, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ছিলেন এর পিছনে অ্যাকচুয়ালি আমাদের মাস্টার মাইন্ড ছিলেন। এখানে দেখো এটা কবে হয়েছিল? 18 এপ্রিল 1930-তে বলা আছে। দেখো, চিটাগং আর্মারি রেড ওয়াজ কন্ডাক্টেড on 18th April 1930. The operation was led by Surya Sen. The mission was conducted by the members of Indian Republican Army.
He was arrested on 16th April 1933 and was hanged on 12th January 1934. এটা কবে হয়েছিল? এটা হচ্ছে 1930-এ হয়েছিল। 1933-এ ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, 1934-এ ওনাকে কী করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এটা করেছিল কে? সেটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নেতৃত্বে এই জিনিসটা হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, ইন হুইচ কংগ্রেস দ্য ডিমান্ড ফর পূর্ণ স্বরাজ ওয়াজ প্লেসড? পূর্ণ স্বরাজের অধিকার প্রথম কোথায় আনা হয়েছিল সেটা তোমরা সকলের জন্য আমাদের ঐতিহাসিক লাহোর অধিবেশন বা লাহোরের যে কংগ্রেস অধিবেশনটা হয়েছিল সেখানে এটা আনা হয়েছিল 1929-এ, 19শে ডিসেম্বর 1929-এ এটা প্রথম বলা হয়েছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এটা সকলেই যেন হোয়াই ডিড রবীন্দ্রনাথ টেগোর রিফিউজ নাইটহুড? এটা হচ্ছে আমাদের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের প্রোটেস্টে করেছিলেন 30 মে 1919-এ। 7 নম্বর কোশ্চেন, হু লেড বরদলি মুভমেন্ট? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বারদৌলি মুভমেন্ট যেটা ছিল সেই বারদৌলি মুভমেন্টটাকে নেতৃত্ব দিয়েছিলেন কে? বারদৌলি মুভমেন্টটাকে নেতৃত্ব দিয়েছিলেন কে? সেটা হচ্ছে আমাদের অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে আমাদের বারদৌলি মুভমেন্টটাকে কী করেছিলেন? উনি এটাকে নেতৃত্ব দিয়েছিলেন। 1928-এ গুজরাটে হয়েছিল, দেখো বলা হচ্ছে না, এটা 1928-এ গুজরাটে হয়েছিল। দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928 ইন দ্য স্টেট অফ গুজরাট, India during the period of British Raj was a major episode of civil disobedience and revolt in the Indian independence movement. The movement was eventually led by Sardar Vallabhbhai Patel, and its success gave rise to Patel becoming one of the main leaders of independence movement. অর্থাৎ আমাদের কি বলা হচ্ছে, আমাদের হচ্ছে এটাও অ্যাকচুয়ালি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টেরই একটা পার্ট ছিল এবং এটাকে সর্দার বল্লভভাই লিড করেছিলেন। এখান থেকেই সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু একজন বিরাট বড় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছেন? এটা সকলেই জন্য সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক। কবে করেছিলেন? 30 মে 1939 ইউপির উন্নাওতে উনি এটা স্থাপনা করেছিলেন ফরওয়ার্ড ব্লকের। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস? এতে এক্ষুনি বললাম ডান্ডি মার্চ 1930। অপশান বি সঠিক উত্তর, 1930-তে হয়েছিল ডান্ডি মার্চ। নেক্সট 10 নম্বর কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার? ক্যাবিনেট মিশন আমাদের ভারতে কবে এসেছিল? ক্যাবিনেট মিশন আমাদের ভারতে এসেছিলেন কবে? সেটা হচ্ছে অপশান এ 1946। 1946-এ আমাদের ক্যাবিনেট মিশন প্রথম ভারতে এসেছিল। নিউ দিল্লিতে এসেছিল 24শে মার্চ 1946-এ। আর আমাদের ক্যাবিনেট মিশনের মেম্বার কে কে ছিলেন? ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন হচ্ছে লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই 3 জন হচ্ছে আমাদের মেন ছিলেন। আমাদের হচ্ছে ক্যাবিনেট মিশনের 3 জন মেম্বার ছিলেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা, হোয়েন দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? ভারতে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল কবে? এটা অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল কবে? সেটা হচ্ছে আমাদের 26শে জানুয়ারি 1930। এটা অ্যাকচুয়ালি ওই স্বরাজের জিনিসটাকে ঘোষণা করার পরে হয়েছিল। দেখো, দ্য পূর্ণ স্বরাজ ডিক্লারেশন হুইচ মিনস দ্য কমপ্লিট সেলফ রুল অর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ওয়াজ promulgated by the Indian Congress in 1929 in Lahore session। এটা লাহোর অধিবেশনে কী করা হয়েছিল? প্রথম এটার দাবি তোলা হয়েছিল যে আমাদের পূর্ণ স্বরাজ চাই, মানে পুরোপুরিভাবে মানে ব্রিটিশ সরকারের সঙ্গে কথাবার্তা করে চেয়ে চিনতে, যেটা হচ্ছে সেই সময় নরমপন্থীরা চালাতো, সেখানে মানে চেয়ে চিনতে মিটিং করে করা, ধীরে ধীরে অধিকার নেওয়া। ওখানে বলা হয়েছিল কি যে না, আমরা পূর্ণ স্বরাজ চাই, আমরা ইংরেজের আন্ডারে কিচ্ছু রাখবো, পুরো একদম স্বাধীনতা চাই আমাদের। 1929 লাহোর সেশনে প্রথম কী করা হয়েছিল? প্রথম পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার করা হয়েছিল এবং তারপরে 26শে জানুয়ারি 1930-তে সেটাকেই সেলিব্রেট করার জন্য 26শে জানুয়ারি 1930-তে আনঅফিসিয়ালি সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ওয়াজ হোস্টেড পাবলিকলি অ্যাক্রস দ্য ইন্ডিয়া বাই কংগ্রেস ভলেন্টিয়ার্স ন্যাশনালিস্ট অ্যাট দ্য পাবলিক। অর্থাৎ সেই সময় কী হয়েছিল যে ওরা নিজেরাই ঘোষণা করেছিল যে আমাদের পূর্ণ স্বরাজ চাই, আমরা ইংরেজের আন্ডারে থাকবো না, এবং সেটাকে দেখানোর জন্য বা সেটাকে সেলিব্রেট করার জন্য কী হয়েছিল 1930-তে। এটা কিন্তু আনঅফিসিয়ালি হচ্ছে আমাদের বিভিন্ন কংগ্রেস ভলেন্টিয়ার, ন্যাশনালিস্ট এবং সাধারণ মানুষ কী করেছিল, ভারতের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় সর্বসম্মুখে কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিল।
নেক্সট 12 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি? আমাদের ভারতে মহিলাদের যে বিশ্ববিদ্যালয় সেটা স্থাপনা করেছিলেন কে? এটার সঠিক উত্তর হবে ধন্দ কেশব কারভে, যা দ্বন্দ্ব কেশব কারভে, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। করেছিলেন কবে? 1916 মুম্বাই, 1916 খ্রিস্টাব্দে মুম্বাই উনি ভারতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হু কনসিভড দ্য আইডিয়া অফ পাকিস্তান? পাকিস্তানের আইডিয়াটা প্রথম আমাদের সর্বসমক্ষে এনেছিলেন কে? তো এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, অনেকেই মনে করে যে মোহাম্মদ আলী জিন্না, কিন্তু মানে এটা সরি আমি দাগ দিয়ে দিলাম, না, মোহাম্মদ আলী জিন্না নয়, এটা অনেকেই মানে জিন্নার নামটা যেহেতু বারবার এসে থাকে মুসলিম লীগের সঙ্গে পাকিস্তান ডিভিশনের সঙ্গে, তো অনেকেই মনে করে যে বোধহয় পাকিস্তান যে আলাদা করে হবে এই আইডিয়াটা মোহাম্মদ আলী জিন্নার, কিন্তু মোটেই তা নয়। এই আইডিয়াটা অ্যাকচুয়ালি ছিল কার? আইডিয়াটা অ্যাকচুয়ালি ছিল অপশান ডি, চৌধুরী রহমত আলী। ঠিক আছে, চৌধুরী রহমত আলী। তো এইরকম কিছু কিছু জিনিস কি হয় মানুষের ভুল, যেমন আমি তোমাদের একটা বলে দিচ্ছি, তোমরা শুনলে খুব অবাক হয়। এবং এটা প্রথম দিয়েছিলেন উনি কবে? 28শে জানুয়ারি 1933। এই যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু সুভাষচন্দ্র বলেননি। সুভাষচন্দ্র ওই ধরনের একটা অন্য কথা বলেছিলেন, সেটাকে মডিফাই, ওই কথাটা অ্যাকচুয়ালি বলেছিলেন অন্যকে, সেটাকে মডিফাই করে বলে দেওয়া হয়েছে যে সুভাষচন্দ্র বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই স্লোগানটা সুভাষচন্দ্রের নিজের ছিল না। উনি ওই রকমই একটা মানে যে একটা কথা বলেছিলেন, মানে উনি ভাষণ দিচ্ছিলেন, সেখানে ওই ধরনের উনি কথা বলেছিলেন, বাট অ্যাকচুয়ালি ওই যে কথাটা যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এই কথাটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের ছিল না। অনেক ইতিহাসবিদই কিন্তু এটাকে কন্ট্রাডিক্ট করেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোসের কথা ছিল না। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হু কমেন্টেড দ্যাট ক্রিপস মিশন ওয়াজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক? পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক মানে একটা ব্যাঙ্ক যেটা অলরেডি তার মানে দেউলিয়া হয়ে গেছে, সেখানে আবার একটা চেক দেওয়া হয়েছে পোস্ট ডেটেড, মানে কীরকম, মানে পোস্ট ডেটেড মানে কি, আমি একটা চেক লিখে একটা ডেট উল্লেখ করে দিই, তাহলে চেকটা যে রিসিভ করছে সে কী করবে, ওই পার্টিকুলার ডেটে গিয়ে ওই চেকটাকে ক্লিয়ারেন্স করে টাকা বের করতে পারবে। তো এখানটাই বলা হয়েছে যে একটা ব্যাঙ্ক যেটা অলরেডি ক্র্যাশিং মানে যেটা অলরেডি দেউলিয়া হয়ে গেছে তার একটা পোস্ট ডেটেড চেক দিয়ে দেওয়া হয়েছে। মানে সেখানে কি আমার একটা ডেট দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে মুখের সামনে লাড্ডু, যে এই নাও একটা চেক দিয়ে দিয়েছি তোমাকে, এটা ওই উমুক দিনে গিয়ে তুমি ওখান থেকে করে নেবে, ক্লিয়ার করে নেবে, টাকা পেয়ে যাবে, ওখানে ব্যাঙ্ক হয়ে গেছে দেউলিয়া। তো এটাই হচ্ছে ব্যাপার। এই কথাটাকে ক্রিপস মিশনকে বলেছিলেন কি, পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস মিশন সম্বন্ধে এই মন্তব্যটা করেছিলেন। নেক্সট 15 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অকার্ড ইন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি হয়েছিল কোথায় জানো তো? এটা হচ্ছে অপশান এ, অমৃতসর। অপশান এ অমৃতসরে হয়েছিল April 13, 1999, যেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্রিটিশদের তরফ থেকে, ব্রিটিশ কুইনের তরফ থেকেও কিন্তু মানে অফিসিয়ালি হচ্ছে অ্যাপোলজি করা হয়েছিল, যে ওনারা ওখানে ইংরেজরাও বলেছিল যে হ্যাঁ এটা যেটা হয়েছিল এটা খুবই একটা লজ্জাজনক ঘটনা, যেখানে সাধারণ মানুষকে এইভাবে, ভারতের সাধারণ মানুষকে এইভাবে গুলি চালিয়ে জেনারেল ওডায়ার হত্যা করেছিলেন, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা কিন্তু ইংল্যান্ডের তরফ থেকে অফিসিয়াল একটা স্টেটমেন্ট, অ্যাপোলজি স্টেটমেন্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়েছে। মানে ওরাও এটা স্বীকার করে নিয়েছে যে এটা একদমই ঠিক হয়নি যেটা হয়েছিল, যেটা মানে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল, আমাদের ইতিহাসের একটা খুব কলঙ্কিত অধ্যায় ওটা। মানে ব্রিটিশ সাম্রাজ্যে ব্রিটিশরা আমাদের উপর অনেক রকমভাবে অত্যাচার করেছে, বাট এটা একটা মানে খুব মানে লিমিট ক্রসিং ব্যাপার হয়ে গিয়েছিল, যেখানে সাধারণ মানুষ পুরোপুরিভাবে নিরস্ত্র, তারা মানে স্বাধীন মানে শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট করছিল, সেখানে কি করা হয়েছিল, তালা লাগিয়ে দিয়ে গুলি চালানো শুরু করেছিল, এবং সেখানে পুরো ফাঁকা মাঠের মধ্যে শুধু একটা কুঁয়ো ছিল, আর কিচ্ছু ছিল না। মানুষ গুলি লেগে মরেছে, কুঁয়ে পড়ে মরেছে, কোনো এসকেপ রুট ছিল না। যে একটা দরজা ছিল সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ তোমরা দেখবে অনেক ডকুমেন্টারি আছে, তোমরা দেখতে পাবে, মানে অনেকে ভিডিও বানিয়েছে, ইউটিউবে দেখলে দেখতে পাবে যে ওই জায়গাটাতে এখনও হচ্ছে ওই রকম ফলক লাগানো আছে যে এইখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। নেক্সট 16 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ? আমাদের মহাত্মা গান্ধীর প্রথম মাস মুভমেন্ট বা মানে সর্বভারতীয় স্তরে একটা বড় রকম মুভমেন্ট করেছিল কি, সেটা হচ্ছে ইন্ডিগো মুভমেন্ট বা নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ ছিল এর প্রথম, মহাত্মা গান্ধীর প্রথম। কী বলেছে, দ্য ফার্স্ট মাস মুভমেন্ট অফ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাট চম্পারন হুইচ ইজ লোকেটেড ইন বিহার। চম্পারন সত্যাগ্রহ হয়েছিল। হেয়ার মশা তাড়াচ্ছিলাম, সরি, ঠিক আছে, মশা লাগছে, মশা দাঁড়াচ্ছে না, তোমরা স্যারের কি হাত নাড়াচ্ছে কেন, মশা দাঁড়াচ্ছে না। ওকে, তো হেয়ার পুয়ার পিজেন্টস অ্যান্ড
endangered laborers were forced to grow indigo plantation instead of food crops which were required for their survival. This indigo was taken by British at very low prices, leaving the farmers in extreme poverty. Actually বেসিক্যালি হয় কি, যে নীল চাষের জন্য জল খুব বেশি পরিমাণে দরকার হয় খাদ্যশস্যের তুলনায়, এবং নীল চাষ করলে সাধারণ কৃষকদের কী হতো, প্রফিট হতো না। সেই সময় সাধারণ কৃষকদের প্রফিট হতো না, কারণ এক তো তারা নীলকে তো তারা খেতে পারবে না, আর বেচতে হলে বেচতে হবে ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ সরকার এখানে দেখতে পাচ্ছ যে কি প্রচণ্ড লো প্রাইসে কিন্তু এটা কী করতো, কিনে নিত। প্রচণ্ড লো প্রাইসে হচ্ছে এটাকে কিনে নিত, যে কারণে এরও তোমরা জানো যে 3 কাঠিয়া ব্যবস্থা আছে। 3 কাঠিয়া ব্যবস্থা অনুযায়ী বাধ্য করা হতো তাদেরকে চাষ করার ক্ষেত্রে, ওই নীল চাষ করার জন্য ফোর্স করা হতো। এটাও একটা খুব ইংরেজরা খুব ভালো রকম অত্যাচার চালিয়েছে আমাদের উপরে। নীলকর সাহেব যখন ছিল আমাদের ব্রিটিশদের উপরে খুব বিভৎস রকম অত্যাচার চালিয়েছে আমাদের উপরে। ওই নীলকর সাহেব যারা ছিল ওই সময় তো তারা সব নীলকুঠি, গল্পে অনেক পড়েছে, নীলকুঠি বানিয়ে থাকতো। ওরা প্রচুর প্রফিট করেছে, ফুলে ফেপে গেছে। তারপরে ধীরে ধীরে এটা অ্যাবলিশ হয়ে গিয়েছিল। তো এই চম্পারণে, বিহারের চম্পারণে এই নীলকর চাষিদের উপর যে অত্যাচার হচ্ছিল, এটার এগেনস্টেই আমাদের গান্ধীজি প্রথম বিদ্রোহ করেছিলেন, যেটাকে বলা হতো ইন্ডিগো মুভমেন্ট বা চম্পারণ সত্যাগ্রহ এটাকে বলা হতো। পরে এগুলোই এখান থেকে আবার ধীরে ধীরে খেদা সত্যাগ্রহ আরও শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট 17 নম্বর কোশ্চেন, এটা একটা রিপিট কোশ্চেন। সূর্য সেন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট? সেটা হচ্ছে আমাদের চিটাগং আর্মারি রেড। আমাদের অলরেডি বলে দিয়েছি চিটাগং আর্মারি রেডের সঙ্গে উনি কী ছিলেন, উনি যুক্ত ছিলেন। চিটাগং আর্মারি রেডের সঙ্গে উনি যুক্ত ছিলেন। এটা 18 এপ্রিল 1930 হয়েছিল। 33 ওনাকে ধরেছিল, 34 ফাঁসি দিয়ে দিয়েছিল। নেক্সট 18 নম্বর কোশ্চেন, বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ডিমার্কেটেড বাই। তো এটা আশা করি সকলেই জানো, এটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যিনি করেছিলেন তার নাম অনুযায়ী তো বর্ডারটার নাম হয়েছে। কে করেছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ করেছিলেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ডিমার্কেশন। এবং এখানে উনি একটা ব্লান্ডার করেছিলেন, কারণ সিরিল র্যাডক্লিফ উনি আমাদের ভারতে সেই সময় যে ডিভিশন করছিলেন, যে লোকালিটির মধ্যে দিয়ে হচ্ছে আমার এটা যাবে, লাইনগুলো যাবে, সেই লোকালিটি সম্বন্ধে ওনার কোনো আইডিয়া ছিল না। কীভাবে ভাগ করতে হবে কোনো আইডিয়া ছিল না। কোনো রকমে তাড়াহুড়ো করে মাত্র কয়েক মাসের মধ্যেও একটা পুরো পার্টিশন করে একটা হচপচ কেস পুরো উনি করে দিয়েছিলেন র্যাডক্লিফ। যে কারণে তো পার্টিশনের সময় মানুষকে এত ভুগতে হয়েছিল, এত দুঃখ কষ্ট মানুষকে পেতে হয়েছিল। কারণ কোনো সিস্টেমেটিক, এটা আমি একটা জায়গায় দেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি প্রথমে ধার্য হয়েছিল যে 1.5 বছর, পুরো 1.5 বছর সময় নিয়ে প্রপার ওয়েতে কীভাবে ভাগ করলে মানুষের সুবিধা হবে সেই অনুযায়ী বর্ডারটাকে টানা হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ছিল ব্রিটিশরা বলেছিল অত আমার সময় নেই, 1.5 বছর পারবো না, কয়েক মাস, ওই 2-3 মাসের মধ্যে পুরো কাজটাকে করে দেওয়া হয়েছিল, যে কারণে একটা হচপচ কেস হয়েছিল। এখনও প্রচুর এই বর্ডারে প্রচুর ডিসপিউটস আছে। নেক্সট 19 নম্বর কোশ্চেন হচ্ছে, মেন লিডার্স অফ স্বরাজ পার্টি ওয়ার। আমাদের স্বরাজ পার্টির মেন লিডার কে ছিলেন? স্বরাজ পার্টির মেন লিডার ছিলেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। সিআর দাস চিত্তরঞ্জন দাস। এটা হয়েছিল কবে? 1 জানুয়ারি 1923 এটা স্থাপনা হয়েছিল, 1923-এর 1 জানুয়ারি। নেক্সট 20 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এটা ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনগুলো হতো সেখানে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। তিনি করেছিলেন সভাপতিত্ব কবে? 1917-র যে অধিবেশন হয়েছিল সেইখানে উনি সভাপতিত্ব করেছিলেন। নেক্সট 21 নম্বর কোশ্চেন, হু ওয়াজ ওয়ান অফ দি অ্যাডভোকেটস অফ ইউনাইটেড সভেরেন বেঙ্গল? ইউনাইটেড সভেরেন বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে একজন কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে কি? অপশান এ, H.C. সুরহাওয়ার্দী। H.S. সুরহাওয়ার্দী। নেক্সট 22 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932? অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নান আদার দেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের সকলের প্রিয় বাপুজি। এখানে দেখতে পাচ্ছ যে হরিজন সেবক সংঘ ওয়াজ এ নন প্রফিট এনজিও নট প্রফিট, এনজিও তো নন গভর্নমেন্ট, নন প্রফিট অর্গানাইজেশন ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী 1932 টু ইরাডিকেট আনটাচেবিলিটি ইন্ডিয়া। আমাদের যে অচ্ছুত একটা ব্যাপার ছিল, শূদ্রদেরকে ছোঁয়া যাবে না, তাদের
ছোঁয়া জল খাওয়া যাবে না, তাদের ছায়া মারানো পাপ, এই ধরনের যে কুসংস্কারগুলো ছিল, আনটাচেবিলিটিগুলো ছিল, এইগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য উনি কী করেছেন, উনি হরিজন সেবক সংঘ স্থাপনা করেছিলেন। কী স্থাপন করেছিলেন? হরিজন সেবক সংঘ 1932-তে উনি এটা প্রথম করেছিলেন। ইট ওয়াজ বর্ন আউট অফ হিস্টোরিক পূর্ণা প্যাক্ট বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর মানে আমাদের বি আর আম্বেদকর এবং আমাদের মহাত্মা গান্ধীর মধ্যে যে পূর্ণা প্যাক্ট হয়েছিল সেটার মধ্য দিয়ে এটা উঠে এসেছিল। কারণ আমাদের বি আর আম্বেদকরও কী ছিলেন? বি আর আম্বেদকরও কিন্তু অ্যাকচুয়ালি ওই হরিজন সম্প্রদায়ের মানে ওই অচ্ছুত সম্প্রদায়ের মধ্যে পড়তেন। এটা তোমরা পড়েছো না জানি না গল্পটা, এটা ওনার অ্যাকচুয়ালি আম্বেদকর টাইটেল ওনার ছিল না, আম্বেদকর টাইটেল ওনাকে একজন দিয়েছিল যাতে উনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, এডুকেটেড হতে পারেন, পড়াশোনা চালাতে পারেন। অ্যাকচুয়ালি উনি কিন্তু আনটাচেবলদের মধ্যেই পড়তেন, ওনার অ্যাকচুয়াল টাইটেল কিন্তু আম্বেদকর নয়। মহাত্মা গান্ধী অবজেক্টেড টু দ্য প্রভিশন অফ সেপারেট ইলেক্টোরেট ফর দ্য শিডিউল কাস্ট গ্র্যান্টেড ইন দ্য কমিউনাল অ্যাওয়ার্ড অফ 1932, which in his view separated them from the whole Hindu community. উনি কি বলেছিলেন যে শিডিউল কাস্টদের জন্য যে সেপারেট ইলেক্টোরেট হবে 1932-তে, এটার বিরুদ্ধে উনি কথা বলেছিলেন। কারণ এটার মানে উনি বলতে চেয়েছিলেন যে আমি যদি আলাদা করে বলে দিই যে আমি ওদের জন্য সেপারেট ইলেক্টোরেট দেবো, তাহলে এখানে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এটা পুরো হোল হিন্দু কমিউনিটি থেকে আমি তাকে সেপারেট করে দিচ্ছি। এই জন্য উনি করেছিলেন এটাকে অবজেক্ট করেছিলেন যে মহাত্মা গান্ধী অবজেক্টেড টু প্রভিশন অফ সেপারেট ইলেক্টোরেটস ফর শিডিউল কাস্ট গ্র্যান্টেড ইন কমিউনাল অ্যাওয়ার্ড 1932। আর বি আর আম্বেদকর অ্যাকচুয়ালি নিজে হচ্ছে এই সম্প্রদায়ের মধ্যে ছিলেন বলেই কিন্তু উনি এসসি এসটি এই সিস্টেমটা তৈরি করেছিলেন। বাট উনি একটা সার্টেন পিরিয়ডের জন্য রেখেছিলেন, তারপর বলে দিয়েছিলেন যে গভর্নমেন্ট সেটাকে চাইলে ফার্দার কন্টিনিউ করতে পারে, চাইলে অ্যাবলিশ করতে পারে। সব গভর্নমেন্ট কিন্তু চাইলে এনি টাইম রিজার্ভেশন সিস্টেম বা কোটা সিস্টেমকে অ্যাবলিশ করতে পারে, বাট এখন অবধি সেটা হয়ে ওঠেনি। ভবিষ্যতে আদৌ হবে কিনা সন্দেহ আছে যথেষ্ট। নেক্সট 23 নম্বর কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বা আজাদ হিন্দ ফর্মড? আমাদের প্রভিশনাল মানে আজাদ হিন্দ ফৌজ যে একটা প্রভিশনাল গভর্নমেন্ট, মানে প্রভিশনাল মানে কি টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করেছিল কোথায়? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করেছিল সিঙ্গাপুরে। এটা কতদিন অবধি অ্যাক্টিভ ছিল? 21 অক্টোবর 1943 থেকে 18 আগস্ট 1945 অবধি এটা কিন্তু অ্যাক্টিভ ছিল এই টেম্পোরারি গভর্নমেন্টটা। নেক্সট 24 নম্বর কোশ্চেন, দ্য ফেমাস INA ট্রায়ালস টুক প্লেস অ্যাট রেড ফোর্ট দিল্লি ইন। INA ট্রায়ালস মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ওদেরকে সিপাহীদেরকে ধরে নিয়ে তাদের যে বিচার করা হয়েছিল রেড ফোর্টে, সেই INA ট্রায়ালস দিল্লিতে হয়েছিল কত সালে? সেটা হচ্ছে অপশন বি 1946 এটা করা হয়েছিল। নেক্সট 25 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? ভারত ছাড়ো আন্দোলনের এই যে আইডিয়াটা আমাদের ইন্ডিয়ান কংগ্রেস প্রথম কোথায় অ্যাকসেপ্ট করেছিল? সেটা হচ্ছে ওয়ার্ধাতে। ওয়ার্ধার যে ওয়ার্কিং কমিটি ছিল তারা প্রথম আইডিয়াটা অ্যাকসেপ্ট করেছিল যে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন করা উচিত। কবে? সেটা হচ্ছে 14 জুলাই 1942-তে এটা প্রথম করা হয়েছিল। তো এই ছিল আজকের সেশন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হয় বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি তোমাদের ডাউটে যতটা সম্ভব অ্যান্সার দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।